ছিল বৈষম্যের হাত থেকে মুক্তি চাই, আমাদের স্বপ্ন ছিল একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই। এই বৈষম্যের হাত থেকে মুক্তি এবং গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি, এই দুটো থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে দেখলাম বিতর্ক তৈরি করলেন জাতীয় সঙ্গীত নিয়ে, বিতর্ক তৈরি করলেন সংবিধান রাখবেন না ছুঁড়ে ফেলবেন তা নিয়ে, পুনর্লিখন করবেন না সংশোধন করবেন তা নিয়ে, কখনো কখনো বলছেন সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এসব চলতে চলতে আমরা দেখলাম গোটা দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়ল সন্ত্রাস এবং রাহাজানি। দখলদারিটা আগেও ছিল। 5ই আগস্ট ওই স্বৈরাচারী আওয়ামী লীগের সরকার এবং আওয়ামী লীগ ক্ষমতা থেকে পদত্যাগ এবং দেশত্যাগ করার পরেই দখল এবং পাল্টা দখল আমরা দেখেছি। এমন কোন জায়গা আছে যেটা দখল এবং পাল্টা দখল হয় নাই? সেটা আমাদের ডাক্তারদের সংস্থা বলি, কৃষিবিদদের সংস্থা বলি, ইঞ্জিনিয়ারদের সংস্থা বলি, এমনকি সাংবাদিকদের সংস্থাও যদি বলি, আমাদের ব্যাংক বলি, বিশ্ববিদ্যালয় বলি, সবগুলোই যেন দখল আর পাল্টা দখলের একটা মহোৎসবে মেতে উঠলেন। আমরা না গণতন্ত্র চেয়েছিলাম? যে স্বৈরাচার পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়ার স্বৈরাচারের ফেলে দেওয়া সম্পত্তি দখল করবার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম, নাকি একটা গণতান্ত্রিক পদ্ধতি আমরা তৈরি করবার চেষ্টা করেছিলাম? ফলে শুরু থেকেই এমন একটা প্রবণতা তৈরি করা হয়েছিল যাতে গণতান্ত্রিক মূল্যবোধটা এখানে না দাঁড়ায়। এবং তারপরে দেখুন ভয়াবহ একের পর এক ঘটনা যখন ঘটছে, এই ঘটনার মধ্য দিয়ে সবার একটাই আশঙ্কা যে নির্বাচনটা কি হবে, নির্বাচন কি দেবেন? এই রকম পরিবেশে নির্বাচন হতে পারে না, এই রকম কথা জামাতের পক্ষ থেকে বলার পরেই আরো নতুন নতুন ধরুন আমরা দেখলাম সন্ত্রাসের মহামারী আমাদের এখানে ছড়িয়ে পড়ল। এগুলোর পেছনে কারণ কি সেটা যেমন খুঁজে দেখতে হবে, এগুলোর জন্য দায় কে নেবে তাকেও তো দায়ী করতে হবে। ক্ষমতায় তো আছেন অন্তর্বর্তীকালীন সরকার। খুনি যেই হোক, দখলদার যেই হোক, আক্রমণকারী যেই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব তো আপনার। আপনার তো কোনো রাজনৈতিক চরিত্র নাই, আপনার তো কোনো রাজনৈতিক পরিচয় নাই, আপনি কোনো রাজনৈতিক দল করেন না, তাহলে কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় সন্ত্রাস হচ্ছে সেইটা তো দেখার কথা আপনার নয়। আপনার কথা ছিল যে সন্ত্রাস করে, যে দখলদারি করে তাকে গ্রেফতার করে জনগণের সামনে হাজির করা, জনগণ দেখুক কোন দলের লোকেরা। কিন্তু প্রথমেই কখনো কখনো ট্যাগিং করা, কখনো কখনো ব্যাগিং করা, কাউকে নিজের ব্যাগের মধ্যে আটকে রাখো, কাউকে ট্যাগ দিয়ে জনগণের সামনে দুশ্মন বানিয়ে দাও, এই দুই ষড়যন্ত্র আমরা দেখি। আমাদের এক উপদেষ্টা আছেন, তিনি বিদেশ যাওয়ার সময় তার ব্যাগের মধ্যে গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেল। এটা নিয়ে কোনো দুঃখ নাই, অনুশোচনা নাই, কিচ্ছু নাই। তিনি বললেন বন্দুক নয়, এমনকি মিসাইল নিয়ে ঘুরলেও মানুষ নিরাপদ নয়। তার মানে উপদেষ্টা নিজেই স্বীকার করলেন দেশটা নিরাপদ নয়, বন্দুক নিয়েও নিরাপদে থাকা যায় না, মিসাইল নিয়েও নিরাপদে থাকা যায় না। তিনি আবার 2 দিন পরে বললেন দেশ এখন প্রস্তর যুগে ঢুকে। আচ্ছা, দেশ যদি প্রস্তর যুগে ঢোকে দায়িত্ব তো আপনার। এই দেশকে এই প্রস্তর যুগ হোক অথবা মিসাইল যুগ হোক, এখান থেকে গণতান্ত্রিক যুগে নিয়ে আসবেন বলেই তো আমরা আন্দোলন করেছিলাম। কার উপর দায় চাপাতে চান? দায় তো আপনার নিজের উপরে। ফলে এই দায় চাপানোর খেলা বন্ধ করা দরকার। আরেকটা কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ভূখণ্ডে যত বড় আন্দোলন হয়েছে সব আন্দোলনের পরেই দেশটাকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। 52 সেই ভাষা আন্দোলনের পরেই গোটা এই ভূখণ্ড যখন উত্তাল ভাষার দাবিতে এই ভূখণ্ডের মানুষ যখন উত্তাল আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তারপরেই কিন্তু 54 নির্বাচন হয়েছিল। ওই আন্দোলনের পরেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে বলেছিল তারা কেমন দেশ চায়। 69 গণঅভ্যুত্থান, গোটা দেশ উত্তাল হয়েছিল ওই আইয়ুব শাহীর বিরুদ্ধে। আইয়ুব শাহীর বিরুদ্ধে গণঅভ্যুত্থান সফল হওয়ার পরেই কিন্তু 70-এর নির্বাচন দিয়ে অভ্যুত্থানের রায়কে নির্বাচনের রায় পরিণত করা হয়েছিল। 1990 সালের গণঅভ্যুত্থান, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে 8.5 বছরের লাগাতার সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যে দিয়ে অভ্যুত্থানের বিজয়ী জনগণ তারপরে কিন্তু 91 নির্বাচনের মধ্যে দিয়ে তাদের বিজয়ী জনগণ তাদের মনোভাবের প্রকাশ ঘটিয়েছিল। ফলে প্রতিটি অভ্যুত্থান অথবা প্রতিটি গণ আন্দোলন তারপরেই নির্বাচনের পরে একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার একটা ধারা আমাদের এখানে আছে। কিন্তু এইবার আমরা দেখলাম
নির্বাচনের কথা বললেই অনেকের গায়ে জ্বর আসে। নির্বাচন না থাকলে অনির্বাচিত ভাবে অনেক কিছু ভোগ করা যায়। তারা চেয়ারের সুযোগটা নিতে চান, কিন্তু চেয়ারের দায়িত্ব নিতে চান না। চেয়ারের সুযোগ নিয়ে তারা নিজেদেরকে সরকার বলেন, আর চেয়ারের দায়িত্ব নেওয়ার কথা বললেই তখন বলে আমরা তো অন্তর্বর্তী। যদি বলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি কেন দেওয়া হচ্ছে না, তখন আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার। যদি বলে আউটসোর্সিংদেরকে নিয়োগ কেন করা হবে না, বলে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার। যদি বলি যে বন্ধকৃত কলকারখানাগুলো চালু করো, বলে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার। দাবি জানালে অন্তর্বর্তী হয়ে যান, কিন্তু ক্ষমতায় থাকার জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা নেন। এই দ্বিচারিতাও বন্ধ করা দরকার। আমরা এই কারণে বলতে চাই পরিষ্কার করে, বিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, যে নৃশংস হত্যা হয়েছে, এই হত্যার ফুটেজ আছে। আমরা দাবি জানাই ওখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, যারা এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, এবং তাদের পিছনে আমাদের যে এখন একটা চলিত কথা চালু হয়েছে মাস্টার মাইন্ড, ওদের পিছনেও মাস্টার মাইন্ড যারা, তাদেরকে চিহ্নিত করা হোক। ওই খুলনায় বাড়ির সামনে গুলি করে তারপরে আবার মৃত্যু নিশ্চিত করবার জন্য পায়ের রক কেটে দেওয়া হলো। রক কাটার সংস্কৃতি আমাদের দেশে কারা চালু করেছিল সেটা আমরা জানি। ওই সংস্কৃতি আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ফলে সেটার বিরুদ্ধেও আমাদের কার্যকর পদক্ষেপ আমরা দেখতে চাই। আর একদিকে যেমন ট্যাগ দিয়ে হত্যা করা, মানুষকে হত্যাযোগ্য বানিয়ে ফেলা, মানুষের বিরুদ্ধে একটা মব তৈরি করা, মবের ব্যাপারে আবার আমাদের উপদেষ্টা কখনো কখনো সেটাকে ব্যাখ্যা করে বললেন এটা মব নয়, এটা প্রেসার গ্রুপ। আমরা বলতে চাই মব এবং মুভমেন্ট এক নয়। মুভমেন্টের মধ্যে দিয়ে প্রেসার হয়, মুভমেন্টের মধ্যে দিয়ে সরকারের উপরে, রাষ্ট্রের উপর জনগণ প্রেসার দেয় যে আমাদের দাবি মানতে হবে। মুভমেন্টের পেছনে থাকে একটা নৈতিক শক্তি, মুভমেন্টের পেছনে থাকে একটা সাংগঠনিক আকাঙ্ক্ষা, মুভমেন্টের সামনে থাকে একটা স্বপ্ন পূরণের প্রত্যয়। তাহলে মুভমেন্টের মধ্যে দিয়ে প্রেসার হয়। আর মব কি? দলবদ্ধভাবে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে যাকে খুশি তার বিরুদ্ধেই শাস্তি কার্যকর করা, তাকে হত্যা করে ফেলা, আইনকে নিজের হাতে নেওয়া, আইনের প্রয়োগ করা, অথবা আইনকে দুমড়ে মুচড়ে নিজের ইচ্ছা অনুযায়ী মানুষকে হত্যা করা, এর মধ্যেই তো দেখি আমরা মব। এই জন্য মবের সঙ্গে লিঞ্চিং কথাটা যুক্ত থাকে, মবের সঙ্গে যুক্ত থাকে নির্যাতন, মবের সঙ্গে থাকে নিপীড়ন। আমাদের এখানে আবার একটা নতুন শব্দ চালু করার চেষ্টা করেছিলেন, এগুলোকে অনেক সময় বলে যে একটা, বলে না ভয়ঙ্কর সুন্দর, মানে দুইটা পরস্পর বিরোধী কথাকে একসঙ্গে যুক্ত করে দিয়েছিলেন, দিয়ে বলেছেন মব জাস্টিস। মব কখনো জাস্টিস করে না, মব কখনো লিঞ্চিং করে, মব কখনো ভায়োলেন্স করে। এখন আমাদের এক উপদেষ্টা বললেন এই যে মব জাস্টিস হচ্ছে, বুঝছেন, এগুলোর মধ্যে আমাদের সরকার এবং সরকারি দল কেউই যুক্ত নয়। বুঝলাম, সরকার যুক্ত নয়, সরকারি দল কোথায় পেলেন ম্যাডাম? সরকারি দলটা এলো কোথা থেকে? মনের মধ্যে থাকলেই সেটা মুখের কথায় বেরিয়ে আসে। তার মানে আপনাদের প্রশ্রয়ে একটা দল আছে। আপনারা নিরপেক্ষ থাকার কথা ছিল, আপনারা প্রশ্রয় দিয়ে একটা দলকে বড় করে তুলছেন। ফলে আজকে যে একজন বললেন এটা প্রেসার গ্রুপ, আমরা বলি এটা প্রেসার গ্রুপ নয়, এটা মব লিঞ্চিং হচ্ছে, এবং এই মব লিঞ্চিংকে নানাভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভ আছে, এটা ঠিক। ক্ষোভ থাকা এবং লুটপাট করা কি এক জিনিস? ক্ষোভ থাকা এবং হত্যা করা কি এক জিনিস? ক্ষোভ থাকা এবং চেয়ার দখল করা কি এক জিনিস? আগের চেয়ারে যিনি বসেছিলেন তার উপর আমার ক্ষোভ আছে, সেই কারণে আমিও চেয়ারে বসে ওই একই কাজ যদি করি, তাহলে এটা কি নৈতিক হলো? এই কথাগুলোকে আমরা সমাজের মানুষের কাছে নিয়ে যাব না। এই কথাগুলো আমরা বামপন্থীরা যখন নিয়ে যেতে চাই, তখন বামপন্থীদেরকে নানাভাবে বামপন্থীদেরকেও ত্যাগ করার একটা চেষ্টা করা হয়। তাহলে এই দিকেও একটু খেয়াল রাখতে হবে। আমরা বলতে চাই, এই যে ঐক্যমত্য কমিশন, অনেক কমিশনের সুপারিশ নিয়ে কথা বলছেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশটা আলোচনা এলো না কেন? আজকে বলছে পুলিশ নাকি মনোবল হারিয়েছে। তাহলে শেখ হাসিনা যাওয়ার সময় ব্যাগের মধ্যে করে গিয়ে পুলিশের মনোবলটাও নিয়ে চলে গেছেন, যে পুলিশ মনোবল হারিয়ে ফেললো। বরঞ্চ আজকের এই পুলিশের সঙ্গে তো কথা বলার দরকার ছিল। একদিন তোমরা দলীয় বাহিনীতে রূপান্তরিত হয়েছিলে, একদিন তোমরা দলীয় লাঠিয়াল হিসেবে জনগণের নিপীড়ন চালিয়েছ। অভ্যুত্থানের পরে এই পুলিশ বাহিনীকে জনগণের বাহিনী হিসেবে কাজ করতে হবে। এবং আমরা যদি সেই কথাটা পুলিশ বাহিনীর উপরে এই দায়িত্বটা অর্পণ করি, 1861 সালে ব্রিটিশরা পুলিশ আইন করবার সময় পুলিশকে ওই ব্রিটিশের লাঠিয়ালে পরিণত করেছিল, এখনো কেন সেই আইনে বাংলাদেশের পুলিশ চলবে? এগুলো নিয়ে তো কোনো আলোচনা হলো না। পুলিশ মনোবল কোথা থেকে পাবে?
পুলিশের মনোবল বাড়াবার জন্য কি পদক্ষেপ নিয়েছেন, নাকি পুলিশের মনোবল না থাকাটাও আপনাদের জন্য একটা সুবিধা, যে পুলিশের মনোবল নাই, আমরা কোনো দায়িত্ব নিতে পারছি না, দায়িত্ব না নেওয়ার সুবিধা নেওয়ার জন্য কি পুলিশকে অখাদ্য করে রাখা হচ্ছে? এই প্রশ্নগুলো এখন উঠতে পারে। ফলে আমরা শুধু প্রশ্ন তুলছি না, আমরা শুধু আঙ্গুল তুলছি না, আমরা জনগণের প্রতি আবার সেই দায়িত্ব পালনের আহ্বান জানাই। বারবার লড়াই করে আমরা স্বৈর শাসককে পরাজিত করি, ফ্যাসিস্ট তারাই কিন্তু ফ্যাসিবাদ থেকে যায়, যে কারণে ওই ফ্যাসিবাদের জমিনের উপরে নতুন রূপে আর একজন ফ্যাসিস্ট এসে হাজির হয়। এখানে চেহারা বদল হয়, চরিত্র বদল হয় না। এখানে ওই চেয়ারম্যান বদল হয়, কিন্তু চেয়ারটা ঠিকই থেকে যায়। ফলে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে পদ্ধতি পাল্টানোর যে সংগ্রাম করেছিলাম, সেই পদ্ধতি পাল্টানোর সংগ্রামটা যেমন অব্যাহত রাখতে চাই। আর সারা দেশে এই যে অব্যাহত খুন ধর্ষণ চলছে, 167 জন মানুষ নাকি নিহত হয়েছে, এর দায় কে নেবে? যারা ক্ষমতায় আছেন তারা দায় নেবেন না? যারা ক্ষমতায় আছেন তার উপরে তো এই দায়িত্ব বর্তায়, তো তাদেরকে তো এই দায়িত্ব নিতে হবে। একদিকে শ্রমিকের মজুরির নিশ্চয়তা বিধান করার দায়িত্ব যেমন আপনার, একদিকে বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার দায়িত্ব যেমন আপনার, আর একদিকে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনার। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। অভ্যুত্থান হয়েছিল তিউনিসিয়ায়, অভ্যুত্থানের পরে ডানপন্থীরা ক্ষমতায় এসেছে এবং তারপর খুনোখুনি অব্যাহত। আগের ফ্যাসিস্ট সেও 89% ভোট পেত, পরের সরকারও দেখে 89% ভোটই পায়, নিজের মতো করে নির্বাচন করে নিচ্ছে এবং তিউনিসিয়ায় শান্তি ফিরে আসে নাই, শক্তি ফিরে আসে নাই। আর একটা অভ্যুত্থান হয়েছে শ্রীলঙ্কায়, সেখানে অভ্যুত্থানের আন্দোলনের চাপে রাষ্ট্রপতি পালাতে গিয়ে এমনকি পদত্যাগ পত্রে স্বাক্ষর পর্যন্ত করতে পারেন নাই, সিঙ্গাপুরে করে গিয়ে স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছিলেন পদত্যাগ পত্র। সেই অভ্যুত্থানের পরে যখন শ্রীলঙ্কায় বাম মনোভাবাপন্ন বামপন্থীরা ক্ষমতায় এলো, 2 বছরের মধ্যে শ্রীলঙ্কা তার দেউলিয়া অর্থনীতিকে সবল করে তোলার যেমন চেষ্টা করলো, এবারের বাজেটে আপনারা রেখেছেন তাদের শিক্ষায়, তাদের কৃষিতে, তাদের স্বাস্থ্যে, তাদের উৎপাদনমুখী ক্রিয়াকলাপে কি পরিমাণ বাজেট বরাদ্দ করেছে তারা। এবং শ্রীলঙ্কা তারা বলছে 2028 সালের মধ্যে তারা ঋণের ভাগ থেকে দেশকে মুক্ত করবে। তার মানে অভ্যুত্থানের পরে যদি ডান দিকে মোড় নেন, মৌলবাদের দিকে মোড় নেন, উদাহরণ আছে তিউনিসিয়া। অভ্যুত্থানের পরে যদি জনগণের দিকে তাকান, বামপন্থী দিকে মোড় নেন, তাহলে উদাহরণ আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের জনগণের কাছে আমরা এই কথা বলতে চাই, কোন দিকে তাকিয়ে আমার যাত্রা শুরু করব? শুধু পথ হাঁটলেই চলবে না, কোনটা আমার পথ নির্দেশ সেটা ঠিক করতে হবে। আমরা বাম জোটের পক্ষ থেকে সেই কথাই বলছি। অভ্যুত্থানের চেতনা ছিল একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ। বৈষম্য যত জায়গা আছে, নারীর জীবনের বৈষম্য, সংখ্যালঘুর জীবনের বৈষম্য, আদিবাসীর জীবনের বৈষম্য, শ্রমিকের জীবনের বৈষম্য, সাধারণ মানুষের জীবনের বৈষম্য, প্রত্যেকটা বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলনে থাকবো। আর পাশাপাশি এই খুন ধর্ষণ করে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র আছে সে ব্যাপারেও জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।